আরিশের কাশি উঠে পড়ল। সে কাশতে কাশতে ইনায়ার দিকে তাকাল। দেখল ইনা তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তারপর কাশি থামিয়ে বলল, আসলে খুব বেশি পিপাসা লেগেছিল তাই। এমন করে তাকাও কেন ইনু? ইনা হাফ ছেড়ে বলল, আপনি ভীষণ অদ্ভুত। আরিশ হাসল। তারপর বলল, আচ্ছা থাক ইনু, আমি চললাম। আশা করছি কালকে আমার দেওয়া উপহার পড়বে। ইনা ভাব নিয়ে বলল, দেখা যাবে। আরিশ দরজার দিকে যেতে যেতে বলল, দেখার জন্যই অপেক্ষা করছি মিস। ঘোমটা ওয়ালি। ইনা আরিশের দিকে তাকালো। আরেক নিক নেইম। অবশ্য আরিশের দেওয়া নিক নেইমগুলো তার বেশ ভালোই লাগে। আরিশ চলে গেল। ইনা পিছন থেকে তার দিকে তাকিয়ে রইল। তারপর আরিশের দেওয়া উপহারগুলো হাতে নিল। সুন্দরভাবে গুছিয়ে রাখল, যাতে কাল সকালেই হাতের কাছে পায়। তারপর ইনা ওয়ার্ড্রোপের উপর থেকে জান্নাতকে পাততে, একটি জনপ্রিয় উর্দু উপন্যাস জানিমরা আহমেদ লিখেছেন, সেই বইটি নিল। ইনা অনেকগুলো পৃষ্ঠা পড়ল। যেই যেই লাইন তার খুব ভালো লাগলো সেই লাইনগুলো হাইলাইটেড দিয়ে মার্ক করল। তারপর বইটি বন্ধ করে ভাবতে লাগল সে যত বেশি এই বইয়ের ভিতর ঢুকছে ওর তত বেশি পর্দা করার প্রতি আকর্ষিত হচ্ছে। ভাবা যায় এক সময় ইনা কত চুল ছেড়ে রেখে বাইরে ঘুরতট। বিষয়টি এমন নয় যে সে ছেলেদের সাথে ঘুরতে যেত, কিন্তু হিজাব পরত না। কত সাজ নুক্তার রস্যই কার পরে স্কুলের অনুষ্ঠানে যেত। আর এখন হয়তো পর্দা করে না, কিন্তু আর যাই হোক নিজেকে উজাড় করে দিয়ে মানুষকে দেখায় না, যথেষ্ট পরিমাণে নিজেকে কভার করে। ইনায়ার খুব ইচ্ছে পর্দা করার, এবং ইনা নিয়ত করেছে সে খুব তাড়াতাড়ি তার ইচ্ছা পূরণ করবে। অন্যদিকে আরিশ তার ফ্ল্যাটে এসে ভাবতে লাগল কি এমন ঘটেছে ইনায়ার অতীতে। আরিশের খুব শিগগিরই সব জানতে হবে। হঠাৎ আরিশের ফোনে একটা কল আসল। আরিশ কল ধরে বলল, হ্যালো সাদমান, বলো, ওই দিকের খবর কি? সব ঠিক আছে, কোনো সমস্যা হয়নি তো? সাদমান বলল, ব্রো নাথিং ইজ গুড, আই থিঙ্ক সামথিং উইল গেট রং, প্লিজ কাম এজ সুন এজ পসিবল, ইউ নো আওয়ার টিম অ্যান্ড আওয়ার মিশন ইজ ইম্পসিবল উইদাউট ইউ। ভাই, কিছুই ভালো না, আমার মনে হয় কিছু একটা ভুল হবে। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আপনি জানেন আমাদের দল এবং আমাদের লক্ষ্য আপনাকে ছাড়া অসম্ভব। আরিশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুমি জান আমি এখানে কেন এসেছি? ইউ নো এভরিথিং, এভরি সিঙ্গল পার্ট। যাই হোক, আমার যদি লন্ডন ফিরতে যেতে হয় তাহলে যে তোমার বাংলাদেশ আসতে হবে। সাদমান বলল, আর ইউ লস্ট ইউর মাইন্ড ডুড? লিসেন, দিস মিশন ইজ টু রিস্কি। আমি তোমাকে কি করে এত বড় বিপদে একা ফেলে দিই? আরিশ বলল, আশা করি তুমি তোমার বসের কথা শুনবে। আর আমার নিজের জীবনের কোনো চিন্তা নেই। আমি লন্ডনে চলে গেলে যদি কেউ আমার অনুপস্থিতিতে। আরিশ থামল, তারপর আবার বলতে লাগল, তুমি যখন বুঝবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন বাংলাদেশ চলে আসবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সাদমন বলল, ইয়েস। তারপর ফোন কেটে দিল। আরিশ মনে মনে কিছু একটা ভাবছে। সাদমানকে, আরিশের সিক্রেট মিশন কি, সব আস্তে আস্তে জানতে পারবেন। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাত এভাবেই চলে গেল। আজ ইনা মাঝরাতে উঠল না, পড়বে না তাই। ইনায়ার ঘুম ভাঙল সকাল 6টায়। তারপর তাড়াতাড়ি ওঠে ফ্রেশ হয়ে নিল। তারপর হালকা কিছু নাস্তা করে গোসল করে নিল, কারণ আস্তে আস্তে সন্ধ্যা হবে, তাই গোসল করে যাওয়া ভালো। ইনায়াত গোসল করে আরিশের দেওয়া কাপড় পরল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। তারপর মনে মনে বলল, উগান্ডিয়ানের পছন্দের প্রশংসা করতে হবে। কত সুন্দর একটা ড্রেস এনেছে, আর রংটাও খুব সুন্দর। তারপর ইনা আরিশের জন্য তার দেওয়া নিক নেম শুনে নিজেই হেসে উঠল। উগান্ডিয়ান। শারমিন ইনায়ার পিছন থেকে বলল, আরিশের পছন্দ তো বেশ ভালো, খুব মানিয়েছে তোকে। মাশা আল্লাহ। ইনা মুচকি হাসল। আসলে কাল রাতে ইনা তার মাকে আরিশের দেওয়া উপহার দেখিয়ে দিয়েছিল। ইনা হাসি নিজের চুল দেখে উড়ে গেল। মনে মনে বলল, ঢেউ খেলানো লম্বা চুল মনে হয় শুধুমাত্র গল্পের নায়িকাদের হয়। আর ইনা কাঁধ বরাবর ছোট চুল, তাও এত ঘন না, কোনো 100 তার চুল খুব ঘন ছিল, কিন্তু দিন যত যায় তার চুল তার থেকে বেশি পড়ে। তাই এই দশা। ইনা আর 7-5 না ভেবে তাড়াতাড়ি মাথা বেঁধে নিল। চুল ছোট এবং কম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ভেজা চুল শুকিয়ে গেল। দাড়ি, মুখে ক্রিম লাগালো, ঠোঁটে নুড কালার লিপ জেল লাগালো। মানুষ বলে শ্যামলা মেয়েদেরকে নাকি এইসব রঙে মানায় না, কিন্তু ইনাকে বেশ মানায়। তারপর সে সুন্দরভাবে ওড়না পিন করল এবং হিজাব পরে নিল। তারপর জুতা পরতে গিয়ে পড়ল বিপদে। এই সব জুতা যেমন দেখতে সুন্দর তেমনই পরতে ঝামেলা। ইনা জুতার ফিতে বাঁধতে পারে না। তার মাও গোসলে গেছে। ইনা জুতা পরে বসে রইল, এখনও ফিতা বাঁধা বাকি। অন্যদিকে আরিশ সকাল সকাল তৈরি হয়ে নিল। বাদামি রঙের ওল্ড মানি ব্যান্ডের শার্ট এবং কালো কটন প্যান্ট, হাতে ঘড়ি, চুল সিটিং স্প্রে দিয়ে সুন্দরভাবে সেট করা। তারপর পারফিউম হাতে নিয়ে শরীরে দিতে যাবে এমন সময় কিছু একটা মনে পড়ে যায় তা। পারফিউম না দিয়ে আতরের কৌটা পকেটে ভরে নেয়। আর একটা নামাজের টুপি। সেই ইনায়ার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেও।
সে আর অপেক্ষা করতে পারছে না ইনাকে নিজের পছন্দ করে কিনে দেওয়া কাপড়ে দেখতে। আরিশ ইনা আদের ঘরের সামনে গিয়ে দেখে দরজা খোলা। এক মেয়ে মাথায় বাদামি রঙের হিজাব পরিহিত। সে মাথা নিচু করে জুতার ফিতে বাঁধার চেষ্টা করছে। আরিশ মুচকি হাসল, তার বুঝতে দেরি হলো না এইটা তার প্রেয়সী। তারপর আরিশ তার দিকে চলে গেল। ইনা ভয় পেয়ে উঠল যখন সে বুঝতে পারল হঠাৎ কেউ তার পা নিজের পায়ের রানের উপর রেখেছে। ইনা তাকিয়ে দেখল আরিশ। আসলে আরিশ তখন ইনাকে জুতার ফিতা বাঁধা নিয়ে কষ্ট করতে দেখে মুচকি হে। সে এগিয়ে আসে এবং ইনায়ার সামনে হাঁটু গেড়ে বসে। কিন্তু ইনা তার মাথা ঝুঁকে এমনভাবে বসেছিল যে সে আরিশকে দেখতে পারেনি। আরিশ ইনায়ার জুতা পরিহিত পা উপরে তুলে নিজের পায়ের রানের উপর রাখল। নতুন জুতা হওয়ায় তার প্যান্টে ময়লা ভরল না। ইনা রাগ দেখিয়ে বলল, কি করছেনটা কি আপনি? দেখেন সব সময় অতিরিক্ত কিছু ভালো লাগে না। আপনি আমার থেকে বড়। আমার পা ছাড়ুন তাড়াতাড়ি। ভালো হচ্ছে না কিন্তু। আরিশ নিজের ঠোঁটের ওপর আঙ্গুল রেখে ইনায়ার দিকে তাকিয়ে বলল, শশশ, আমাকে করতে দাও ইনু। আই ডোন্ট লাইক এনিওয়ান টু ইন্টারফিয়ার উইথ মাই ওয়ার্ক, অ্যান্ড দ্যাটস মাচ আই ক্যান ডু ফর ইউ। কেউ আমার কাজের মাঝ একার বাধা তৈরি করুক তা আমি পছন্দ করি না। আর তোমার জন্য আমি এতটুকু তো করতেই পারি। ইনা চুপ হয়ে গেল। সে জানে এই লোকের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আরিশ সুন্দর করে ইনায়ার জুতার ফিতে বেঁধে দিচ্ছে। কিন্তু ইনায়ার চোখ গেল আরিশের হাতের দিকে। জুতার ফিতে বাঁধতে শুরু করলে সেই মুহূর্তে তার হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল, মজবুত তবু সুন্দর এক টানটান রেখার মতো। ত্বকের নিচে যেন নীরব নদীর স্রোত বয়ে চলেছে। আলো পরে শিরাগুলোকে আরও গভীর আর জীবন্ত করে তুলেছিল। আঙুলের ডগা দিয়ে ফিতেগুলো ঠিক করতে গিয়ে তার হাতে টান পড়ল, আর সেই টানের সাথে সাথে শিরাগুলো স্পষ্ট ভেসে উঠল। সবুজাব নীল রেখাগুলো যেন জীবন্ত, ত্বকের নিচে ধুকপুক করে বয়ে চলেছে। ইনা অবচেতনে তাকিয়ে রইল। হাতের আঙুলের হাড়ের গঠন শক্ত অথচ নিখুঁত নড়াচড়া, আর সেই শিরাগুলো স্পন্দন যেন আলাদা এক আকর্ষণ তৈরি করছিল। ফিতে বাঁধা শেষ করে আরিশ মাথা তুলে তাকাল। কিন্তু ইনা তখনও তার হাতে আটকে আছে। আরিশ ইনা দিকে তাকিয়ে বলল, ম্যাডাম হয়ে গেছে। ইনা তাড়াতাড়ি তার চোখ আরিশের হাত থেকে সরিয়ে তার পা আরিশের রানের উপর থেকে তুলে নিল। তারপর মিনমিন করে বলল, আপনি জানি কেমন? আরিশ জিজ্ঞেস করল, কেমন? হ্যান্ডসাম, ড্যাশিং, অ্যাট্রাক্টিভ, হোয়াট নেম উড ইউ লাইক টু কল মি? ইনা মুখ ভেঙচি কেটে বলল, মি উগান্ডিয়ান। আরিশ অবাক হয়ে চিৎকার করে বলল, হোয়াট? লাইক সিরিয়াসলি ইনু? ভ্যাত কি আর করার, আপনি আমাকে যা বলবেন তাই আমি ম্যাডাম। ইনা হেসে উঠল। ঠিক তখনই পাশের রুম থেকে ইনায়ার বড় ভাই ঈশান আসল। আরিশ তার দিকে তাকিয়ে হাসল, তারপর আকার-নের দিকে এগিয়ে গেল। দুজন মিলে কুশল বিনিময় করল। আরিশ এসেছে তারপর থেকে তার ঈশানের সাথে দেখা হয়নি। ঈশান বেশিরভাগ রাত 12টায় ফিরে, তাই কিন্তু আজ ভাগ্যক্রমে ছুটির দিন হওয়াতে দেখা হয়ে গেল। ঈশান আরিশ একার পছন্দের খুব প্রশংসা করল, কারণ তার দেওয়া উপহারগুলো খুব পছন্দ হয়েছে ঈশানের। আরিশ মনে মনে বলল, আমার পছন্দ যে সুন্দর তা তোমার বোনকে দেখেই বোঝা যায়। আরিশ আনমনে হেসে উঠল। আর চোখে ইনাকে দেখছিল। আর ইনা আয়নায় নিজের হিজাব দেখছিল কি সব ঠিক আছে কিনা। 8টায় বাড়ির সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাড়ি থেকে বের হল। সবাই মোটামুটি সেজেছে, শুধুমাত্র ইনা বাদে। এত সকাল সকাল সাজার এনার্জি বা ইচ্ছে কোনোটাই তার নেই। অনেকেই তার কাপড়ের প্রশংসা করল, কিন্তু যখন জানতে পারল আরিশ দিয়েছে সবাই মনে মনে ঈর্ষান্বিত হল। কেউই আরিশের সাথে ইনায়ার মিলামিশা তেমন ভালো চোখে দেখছে না। সবাই মনে মনে ভয় পাচ্ছে যদি আরিশের সাথে ইনায়ার কোন সম্পর্ক হয়ে যায় তাহলে ইনায়ার সুখ চলে আসবে, অনেক টাকা হয়ে যাবে ইনায়ার। আরিশ বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং মজা নিচ্ছে, কারণ সে তার ইনায়াকে সব দিবে যা ইনা ডিজার্ভ করে। সকলের মতে রিকশা রিজার্ভ করে বড়মা ব্রিজের ওপর দিয়ে ডিরেক্ট তাদের গ্রামের বাড়িতে যাওয়া ভালো, তাই তারা সেভাবেই যাবে। যা শুনে ইনায়ার তো মন খারাপ হয়ে যায়, কারণ তার নৌকা দিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সে মুখ ফুটে কিছু বলল না। ইমন খান কয়েকটা রিকশা রিজার্ভ করল। যখন সবাই রিকশায় উঠছিল তখন আরিশ বলে উঠল, ইরিন নদী দিয়ে ঘুরে যেতে চেয়েছিল, তাই আমি ওকে নিয়ে নৌকা দিয়ে আসছি। আর ইনা তুমিও আসো। ইমন খান তেতে উঠল এবং বলে উঠল, তোমরা যা ইচ্ছা কর, ইনা আমাদের সাথে যাবে। ইনা নরম স্বরে বলল, আমারও ইচ্ছে ছিল নৌকা দিয়ে যাওয়ার, তাই আপনারা যান, আমি ওদের সাথে আসছি। ইমন খানের বড় ছেলে রামিম রেগে বলল, তোর আবার কিসের ইচ্ছে? বেশি কথা না বলে চুপচাপ গাড়িতে ওঠ। আরিশের চোয়াল শক্ত হয়ে গেল, চোখ লাল রক্ত ধারণ করল, কিন্তু সে নিজেকে সামলাল, কারণ সে চাই না নিজের জন্য প্রতিবাদ করুক। আরিশ ইনায়ার দিকে তাকালো। ইনা আরিশের দিকে তাকিয়ে দেখল আরিশও তার দিকে তাকিয়ে আছে। আরিশের চোখ বলছে, ভয় পেও না ইনু, তোমার আরিশ তোমার পাশে আছে, তোমার কোনো ক্ষতি হতে দেবে না। ব্যাস। ইনা যেন ভরসা পেল। সে রামিমের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার মা ভাইয়া আমার ইচ্ছের দাম দেয়, তাই আমার মনে হয় না আমার অন্য কারোর অনুমতির প্রয়োজন। আপনারা সাবধানে যান, আমি ওনাদের সাথে আসছি। আর আমি জানি আম্মু কিছু বলবে না। শারমিন বলল, তুই যা, আরিশের সাথে কোনো সমস্যা নেই।
ইনা খুশি হয়ে আরিশের দিকে তাকাল। আরিশও মুচকি হাসল। ইমন খান রাগী চোখে ইনায়ার দিকে তাকাল। আরিশ তা লক্ষ্য করল। ইমন খানদের রিকশা চলতে লাগল। ইনা আরিশের দিকে ফিরল। মনে মনে বলল, তাহলে এই লোকটা মনে রেখেছে। আর আরিশ মনে মনে বলল, যা কাজকে আমার কথা রেখেছে, নিজের জন্য প্রতিবাদ করেছে। আমি কথা দিচ্ছি ইনু তোমাকে আরও সাহসী করে তুলব।